আসসালামু আলাইকুম। নার্গিস সুলতানা মিতু ইন্টার্নশিপ করছি সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতালে। আজকে আমি কথা বলবো আইবিএস নিয়ে। আইবিএস যার ফুল ফর্ম হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। এটি একটি হজমজনিত সমস্যা, মূলত একটি আন্তরিক গোলযোগের কারণে হয়ে থাকে। আমাদের অনেকেরই দেখা যায় খাওয়ার পরে পেট ফাঁপা অনুভূত হয়ে থাকে, পেটে গ্যাস মনে হয়, কারো কারো দেখা যাচ্ছে খুব ডায়রিয়ার সমস্যা হচ্ছে, কারো খুব কনস্টিপেশনের সমস্যা হয়, কারো আবার দেখা যায় দুটোই হচ্ছে। এরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে তাকে আমরা আইবিএস এর সমস্যা বলে থাকি। এটি মূলত অনেক সময় অনেক টেস্ট করেও কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না বা খুব কোনো সংক্রমণজনিত রোগের জন্য হয়ে থাকে না, কিন্তু এই সমস্যাটা হওয়ার পরে মানুষের দৈনন্দিন জীবনে অনেক বড় প্রভাব ফেলে। কারণ সে খাবার খেয়ে দেখা যাচ্ছে হজম করতে পারছে না, ফলে তার বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। যেমন অনেকে যখন দীর্ঘদিন ঠিকমতো খেতে পারছে না, তার অ্যানিমিয়ার সমস্যা হতে পারে, ম্যালনিউট্রিশন হতে পারে, ওজন কমে যেতে পারে, খাবার অরুচি দেখা যায়, অনেকে বমি বমি মনে হয়। তাই এই সমস্যাটা আমাদের জানা খুব প্রয়োজন। বর্তমানে আইবিএস এর সমস্যা প্রচন্ড বেড়ে গিয়েছে, অনেকের মধ্যেই আইবিএস এর সমস্যা দেখা যাচ্ছে। এই আইবিএস আসলে কার কোনটা হয়েছে সেটা জানার জন্য আমাদের প্রকারভেদগুলো জানা প্রয়োজন। আইবিএস বিভিন্ন প্রকার হয়ে থাকে, তার মধ্যে কিছু টার্ম আছে। আইবিএস সি, যেটাকে বলা হয় কনস্টিপেশনের প্রিডোমিনেন্ট। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগীর খাওয়ার পরে দেখা যাচ্ছে তার বেশিরভাগ কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে, দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে। আবার আরেকটা আছে আইবিএস ডি, যেটা হলো গিয়ে ডায়রিয়া প্রিডোমিনেন্ট। এক্ষেত্রে রোগী কোনো খাবার খেয়ে হজম করতে পারে না, তার ডায়রিয়া হয়ে যায় বেশিরভাগ সময়। আবার কিছু আছে হলো গিয়ে আইবিএস এম, যেটা মিক্স টাইপ। এক্ষেত্রে কখনো হচ্ছে তার ডায়রিয়া, কখনো হচ্ছে তার কোষ্ঠকাঠিন্য, মানে এক এক সময় এক একটা হচ্ছে। আরেকটি টাইপ আছে যেটাকে বলা হয় আইবিএস ইউ, এটা আনস্পেসিফাইড। কারণ এই সমস্যাগুলোকে, এটার যে সিমটমস গুলো দেখা যায় সেটাকে এখন পর্যন্ত ক্যাটাগরাইজ করা সম্ভব হয়ে ওঠেনি। এই আইবিএস এর সমস্যাগুলো যে আমাদের কোষ্ঠকাঠিন্য হলেই বা ডায়রিয়া হলেই আমি আইবিএস বলবো তা বলতে পারবো না, কারণ এই সমস্যাটা হতে হবে দীর্ঘদিন, 3 মাস থেকে অন্তত 3 মাস থেকে 6 মাস ডায়রিয়া পরপর হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে, বা কনস্টিপেশন হচ্ছে, এই সিমটমস গুলো দেখা দিচ্ছে, তখন আমরা বলতে পারবো যে রোগীর আইবিএস এর সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে কিছু সিমটমস দেখা দেয়, যেমন প্রথমেই বললাম রোগীর ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে, খাওয়ার পরপরই পেটে ব্যথা হতে পারে, পেট ফাঁপা লাগে, অস্বস্তি লাগে, খেতে মন চায় না, অরুচি হয়, তারপর বমি বমিও লাগে অনেকের। এছাড়াও দেখা যাচ্ছে যেটা ডায়রিয়া বা কনস্টিপেশনের ক্ষেত্রে বলা যাবে যে স্টুলের যে চেঞ্জটা, তার সাধারণ আগে যে স্টুলটা ছিল, স্টুলের যে প্রকারটা ছিল সেটা শক্ত হোক বা নরম হোক, সেটা আগের তুলনায় শক্ত হয়ে গিয়েছে, যেটা কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে হয়, অথবা খুব নরম হয়ে গিয়েছে, যেটা ডায়রিয়ার ক্ষেত্রে হয়। মূলত এই লক্ষণগুলো দেখে আইবিএস শনাক্ত করা হয়ে থাকে। এখন আসে আইবিএস এর কারণ নিয়ে। যদিও আইবিএস এর সমস্যার জন্য যে কারণগুলো এখন পর্যন্ত সেটাকে খুব ভালোভাবে স্পেসিফাইড করা যায়নি, তবুও এটা যেহেতু আন্তরিক গোলযোগের রোগ, তাই বলা যেতে পারে যে আন্তরিক সমস্যার কারণে এটি হয়ে থাকে। সেক্ষেত্রে আন্তরিকে অতি সংবেদনশীলতা, যদি কোনো কারণে আমাদের অন্ত্র খুব সংবেদনশীল হয়ে পড়ে, তখন দেখা যাচ্ছে যে আইবিএস এর সমস্যাটা বেড়ে যায় অনেকের। এছাড়া আবার আমাদের যে আন্তরিক গতি আছে, সেই গতি যদি খুব সংকোচন, খুব ধীর হয়ে থাকে বা খুব দ্রুত সংকোচন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের হজম হতে পারে না খাবারগুলো যে আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে আইবিএস এর সমস্যাটা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও এটা মানসিক উদ্বেগের সাথে খুব ভালোভাবে জড়িত। আমরা যখন খুব মেন্টাল স্ট্রেসে থাকি বা খুব ডিপ্রেশনে থাকি, তখন অনেকেরই আইবিএস এর সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের মানসিক সুস্থতাটা খুব গুরুত্বপূর্ণ। এবার আসে আইবিএস এর জন্য আমাদের যে খাবারগুলো বা আমাদের ফুড অনুসরণ করতে হবে, খাদ্য পরিকল্পনা, সে ব্যাপারে। আইবিএস এর সমস্যায় প্রধানত আমরা যে টাইপ, যার যে ধরনের আইবিএস এর সমস্যা, সে অনুযায়ী তার খাদ্য পরিকল্পনা হবে। কারো যদি কনস্টিপেশন হয়, সে একটু ফাইবারযুক্ত খাবার গ্রহণ করবে। যাদের আবার ডায়রিয়ার সমস্যা, তারা আবার ফাইবারটা একটু এড়িয়ে চলবে, কম ফাইবারযুক্ত খাবার গ্রহণ করবে। আইবিএস এর জন্য মূলত কি খাবে তার থেকেও গুরুত্বপূর্ণ কি খাবে না, কারণ কার কোন খাবারের সমস্যা হচ্ছে সেটা অনুযায়ী আমাদের খাদ্য পরিকল্পনা করতে হবে। সবার কিন্তু সেম খাবারের সমস্যা হয় না, এক একজনের দেখা যায় এক এক খাবারের সমস্যা হয়ে থাকে। তাই যার যে খাবারের সমস্যা, সেই খাবারটা কিছুদিনের জন্য এড়িয়ে চলতে হবে। প্রথমে সেই খাবারটা একদম রেস্ট্রিক্ট করে দেওয়া যেতে পারে, তারপরে কয়েক মাস পরে সেটা আস্তে আস্তে অল্প পরিমাণে গ্রহণ করা যেতে পারে। যেমন অনেকেরই দেখা যায় যে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তারা দুধ খাওয়ার পর হজম করতে পারে না, তার ডায়রিয়ার সমস্যা হয়ে যায়, পেট ফাঁপা হয়, অস্বস্তি বোধ হয়ে থাকে। সেক্ষেত্রে সে দুধটা কিছুদিন রেস্ট্রিক্ট করতে পারে। আবার অনেকে দেখা যায় দুধের সমস্যা হলো, তার দইয়ে সমস্যা হয় না বা ছানাতে সমস্যা হয় না, সে তখন একটু টক দই খেতে পারে, ছানা খেতে পারে।
আবার কারো কারো দেখা যায় কি শাক খেলে হজম হচ্ছে না, অনেকে দেখা যায় শাকটা আবার রাতের বেলা হজম হচ্ছে না, অন্য সময় খেলে অল্প পরিমাণে সে খেতে পারে, সেক্ষেত্রে সে অন্য সময় অল্প পরিমাণে খাবে। আবার যদি একেবারেই হজম না হয় তাহলে যেগুলো একটু বেশি ফাইবার সেই শাকগুলো সেই সবজিগুলো সে একটু বন্ধ রাখার চেষ্টা করবে। এছাড়াও অনেকের ডালেও সমস্যা হয় হজমে, সেক্ষেত্রে মুগ ডালটা মাঝে মাঝে খেতে পারে। যদি তার মসুর ডালে খুব বেশি গ্যাস বা ফোলাম পেট ফাঁপা অনুভূত হয় সেক্ষেত্রে সে মসুর ডালটা কিছু দিনের জন্য বন্ধ রাখতে পারে এবং মুগ ডালটা মাঝে মাঝে খেতে পারে। কিছুদিন একদম রেস্ট্রিক্ট করার পরে আস্তে আস্তে অল্প পরিমাণে সেই খাবারগুলো সে তার খাবারে ইনক্লুড করতে পারে। এছাড়াও অনেকের হলো গিয়ে সিলিয়াক ডিজিজ থাকতে পারে, যেটাতে হলো গিয়ে গমের যে প্রোটিন থাকে আমাদের গ্লুটেন, সেটাতে সমস্যা হতে পারে, সেন্সিটিভিটি থাকে অনেকেরই গ্লুটেনে। সেক্ষেত্রে সে গম জাতীয় খাবার এড়িয়ে চলতে পারে, তার পরিবর্তে সে ভাত খেতে পারে, চিড়া মুড়ি এগুলো খেতে পারে, তার জন্য একদম সেফ। এছাড়াও আইবিএস পেশেন্টদের জন্য চর্বিযুক্ত খুব বেশি চর্বিযুক্ত খুব বেশি মশলাযুক্ত খাবারের পরিবর্তে একটু কম মশলাযুক্ত একটু সহজে হজমযোগ্য লিন মিট এগুলো তাদের জন্য ভালো হবে। একটু মাছ খেতে পারে, সে রেগুলার খাবারে ডিম মাছ এটা রাখতেই পারে, এবং মুরগির চর্বিহীন যে বুকের মাংস আছে সেটা রাখতে পারে। গরু মাংস যদি খায় সেটাও যেন চর্বি ছাড়া হয় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এছাড়া সাধারণ ফল সবজি সেগুলো সে গ্রহণ করতেই পারে, কোনো সমস্যা নেই। মূলত যে যে খাবার তার সমস্যা সেই খাবারগুলো বাদে বাকি খাবারগুলো তার জন্য সেফ, সে গ্রহণ করতে পারে। এছাড়া রেস্ট্রিকশনের ক্ষেত্রে তাকে দেখতে হবে যে বাইরের ফাস্ট ফুড ট্রান্স ফ্যাট যেগুলো থাকে ডুবো তেলে ভাজা সেই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত তেল ঝাল মশলা এড়িয়ে চললে আমাদের অন্ত্রের জন্য খুব ভালো হয়, কারণ আমাদের অন্ত্রটা খুব সেন্সিটিভ হয়ে যায় অতিরিক্ত মশলাযুক্ত খাবারে বা খুব বেশি তেল থাকলে ঝাল থাকলে। এছাড়াও অনেকের স্মোকিং এর অভ্যাস থাকে, সেই ধূমপান এড়িয়ে চলতে হবে তার জন্য। স্মোকিংটা আমাদের অন্ত্রে অনেক বড় প্রভাব ফেলে। অ্যালকোহল যদি কেউ গ্রহণ করে থাকে সেইটা এড়িয়ে চলতে হবে। আর মূলত বাসায় তৈরি খাবার গ্রহণ আমাদের জন্য সেফ, বাসায় খাবারে যেন বেশি তেল মশলা ঝাল না থাকে সে ব্যাপারে সচেতন হতে হবে। এছাড়াও আইবিএস এর জন্য মেন্টাল স্ট্রেসটা আমাদের ম্যানেজমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে প্রতিদিন রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, খুব বেশি রাত জাগা যাবে না, রাতে একটু তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করতে হবে। এবং মেন্টাল স্ট্রেস কমানোর জন্য যোগা করা যেতে পারে, একটু ব্যায়াম করা যেতে পারে, ডেইলি 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। এছাড়াও প্রতিদিন একটু কিছুক্ষণ রোদে থাকা যেতে পারে, 20 থেকে 30 মিনিট, যেন আমাদের একটু শরীরে রোদ লাগে, তাতে আমাদের মেন্টালিও আমরা ভালো থাকতে পারি এবং আমাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি এটাও হবে না। এজন্য আমাদের আইবিএস এর জন্য খাবারের পাশাপাশি আমাদের লাইফস্টাইলটাকেও একটু মডিফিকেশন করতে হবে। স্ট্রেস ফ্রি আমরা যদি লাইফটা লিড করতে পারি, সে সাথে সময় মতো ঘুমোতে পারি, তাহলে আমাদের আইবিএস এর সমস্যা যেমন দূর হবে তেমনি আমরা সার্বিকভাবেও সুস্থ ভালো থাকতে পারবো। এবং আমরা যদি সময় মতো খাবারটা গ্রহণ করি, বাসার খাবার বাসায় রান্না করা স্বাস্থ্যসম্মত খাবারগুলো যদি আমরা সময় মতো খাই তাহলে আমাদের যে কোনো রোগের জন্য এটা খুব ভালো কাজ করবে। ধন্যবাদ।